ও আপনারা এসে গেছেন? এই কিছু না, একটু জাস্ট দেখছিলাম। আচ্ছা, আজকে এই ভিডিওটা বানাবার একটা মেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে অতি সম্প্রতি শিক্ষক দিবস গেল 5 সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো এখন সবাই জানে, পশ্চিমবাংলায় যারা বাস করে তারা প্রত্যেকেই জানে যে এখন শিক্ষক মানে আর কি, শিক্ষকরা নিজেরাই ফিল করেন যে কেমন যেন একটা ব্যাপার আর কি। তো রিসেন্টলি একজন আমাকে তার নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন যে রাস্তাঘাটে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হয়। তাকে আমি বললাম যে দেখুন, সব কিছু মনে করবেন না, কেন কি শিক্ষক মানে একটা কি বলবো, একটা বিশাল বড় একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব নয়। কাজেই কোথায় কি হয়েছে না হয়েছে সেসব ভেবে নিজের মন খারাপ করবেন না। আপনি অনেস্ট, আপনি শিক্ষক, এবং সেটাই সব থেকে বড় কথা। তো রিসেন্টলি শিক্ষক দিবসের জন্য হঠাৎ করে দেখতে দেখতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেখলাম একটা পোস্ট এসছে অহর্নিশ বলে একটা হ্যান্ডেল থেকে, যারা বর্তমান এবং আনন্দবাজার পত্রিকার থেকে কিছু তথ্য নিয়ে একটা পোস্ট করেছিল। তো বহুকাল আগে আমি এরকম কতগুলো অডিও ক্লিপ আমার বন্ধু বান্ধবদের গ্রুপের মধ্যে শেয়ার করতাম যে রিসেন্ট কিছু ঘটে যাওয়ার টপিক বা কোনো ইন্টারেস্টিং ইভেন্ট সম্পর্কে। তো হঠাৎ মনে হলো যে এইটার ভিডিও করার খুব দরকার আছে, কেন কি এই পোস্টটা হয়তো যারা পড়বে, যারা পড়বে না, যারা আমার রিচের মধ্যে আছে, তাদেরও এই পোস্টটার কথা জানা উচিত। তো সেই কারণের জন্য আমি আজকে আপনাদের এই গল্পটা বলার জন্য আর কি এলাম আর কি। তো গল্পটা হচ্ছে শিক্ষক দিবসের প্রতিবেদন। বেসিক্যালি আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে 5ই জুলাই 2012, মানে আজ থেকে ঠিক 13 বছর আগে একটা ঘটনার কথা বলবো আপনাদের। শিক্ষক দিবস উপলক্ষে, শিক্ষক দিবস চলে গেছে বাট স্টিল, দিনটা ছিল বৃহস্পতিবার, সন্ধ্যে 7:20, গোবরডাঙ্গা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আপ বনগা লোকাল এসে দাঁড়াল। সেখান থেকে নামলেন মিত্র ইনস্টিটিউশনের একজন শিক্ষক, এবং তিনি নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলেন। অন্যদিন স্টেশনে তাকে নিতে আসে অনেক বন্ধু বান্ধব এবং আরও অন্যান্য লোকজন থাকে, কারণ কি গ্রামের এই শিক্ষকের নিরাপত্তা সম্পর্কে তারা খুবই সন্দিহান এবং তারা সবসময় চান শিক্ষক মহাশয়কে আগলে রাখতে। কিন্তু সেদিনকে গ্রামে একটা বিয়ে থাকার জন্য সেদিনকে আর কেউ ছিলেন না। তা ওনার 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে বাইক রাখা থাকতো, তো উনি সেদিকে যেতে আরম্ভ করলেন। অ্যাকচুয়ালি উনি বারণ করেছিলেন অন্য সবাইকে আসার জন্য, যে আপনাদের কারো আসার দরকার নেই, বিয়ের সেলিব্রেশন করুন, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। কিছু লোক, কিছু বিশেষ শ্রেণীর লোক, তারা কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করছিল তকে তকে যে কি করে মাস্টারমশাইকে একা পাওয়া যায়, এবং সেই দিনটি ছিল সেই দিন যখন মাস্টারমশাই করে একা পেলেন। মাস্টারমশাই বাইকে উঠতে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে গ্যারেজে, ওনার পিছনে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একজন গুলি করলো। প্রথমে মাস্টারমশাইয়ের পিঠে, উনি লুটিয়ে পড়লেন, তারপর ওনার বুকে। প্রায় আধ ঘন্টা ধরে স্টেশনের ওই রাস্তায় মাস্টারমশাই রক্তাপ্লুত অবস্থায় কাতরাতে লাগলেন আর বলতে লাগলেন, আমাকে বাঁচাও। কেউ এগিয়ে এলো না। অনেক পরে খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এলো এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের জন্য আলটিমেটলি মাস্টারমশাই মারা যান। খুবই দুঃখের কথা এবং খুবই ইমোশনাল ব্যাপার এটা ওখানকার লোকেদের জন্য। পরের দিন মানে 6ই জুলাই, ভারী বর্ষা, প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সব ভুলে স্থানীয় মাঠে প্রচুর প্রচুর লোক জড়ো হয়েছিল মাস্টারমশাইকে শেষ বিদায় দেওয়ার জন্য। অনেকে বলেন যে 40,000-এর কাছাকাছি নাকি লোক হয়েছিল, এবং সেখানকার মহিলা এবং যারা নারী এবং যুবতীরা ছিলেন, তারা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে এসে পুলিশকে আক্রমণ করেছিলেন, পুলিশের গাড়ি ভেঙে দিয়েছিলেন। এত বেশি তাদের একটা গ্রাজ ছিল যে এই অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ করার জন্য প্রধান সড়ক বন্ধ করে রাখা হয়েছিল 10 ঘন্টা। এবং তার অন্তিম যাত্রায় এই যে সমস্ত লোকেরা এসেছিল, তারা সবাই শপথ নিয়েছিল যে মাস্টারমশাইকে তারা ভুলবে না এবং এই আন্দোলন চিরকাল একই রকমভাবে তারা চালিয়ে যাবেন। সময় কেটে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনও ফিকে হয়ে গেছে, সেই অঙ্গীকার হয়তো সবাই রাখতে পারেনি। কেস চলেছে এবং এখনও চলছে, এবং কিছু কিছু লোক শাস্তিও পেয়েছে, কিন্তু তার বাড়ির লোকেরা, যে সমস্ত লোকরা শাস্তি পেয়েছে বা যারা পাননি, পুরো বিচার ব্যবস্থা, পুরো প্রশাসনের ব্যবস্থাটাতেই তারা সন্তুষ্ট নন। এখন এই মাস্টারটা কে?
এই উত্তর খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে বেশ কয়েকটা দশক। উত্তর চব্বিশ পরগনার একটা প্রান্তিক গ্রামের নাম হচ্ছে শুটিয়া। 1 ঘন্টা হাঁটলেই সেখান থেকে বাংলাদেশ সীমান্ত। তার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, যমুনা। 71-এর পর থেকে ওপার বাংলা থেকে মানুষ এপার বাংলায় এসছে। বর্ষাতে শুটিয়া প্রতি বছর ভেসে যায়। সরকারি বেসরকারি রিলিফ ফান্ড আসে এবং এই রিলিফ ফান্ডের দখলদারি নিয়ে কিছু বিশেষ লোকের ওখানে উত্থান ঘটে। আমি অযথা বিতর্ক এড়াতে তাদের নাম বলছি না। যাই হোক, এরা লোকাল লুম্পেনকে পাশে রেখে ত্রাণ তহবিলকে কন্ট্রোল করে, নতুন সহস্রাব্দের নতুন সন্ত্রাসের কাহিনী শুরু করে ওখানে। এবার শুটিয়ায় পরিচয় হয় ধর্ষণ নগরী বলে। 1990 থেকে 2002 শুটিয়া এবং তার আশপাশের গ্রামগুলোতে তাণ্ডব চালিয়েছিল এই গোষ্ঠী, এই দলের লোকেরা। প্রতি পরিবারের প্রত্যেক নারীর উপরে নেমে আসতো এই ধর্ষণের বিষাক্ত ছোবল। চলতো ভিডিও করে ব্ল্যাকমেল। আপনারা বিশ্বাস করবেন না, সদস্যদের বাড়ির পরিবারের সদস্যদের সামনে তাদের মহিলা সদস্যদের ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর তাদের যৌনাঙ্গে বরফের টুকরো ঢুকিয়ে দেওয়া হতো। সো প্যাথেটিক, সো মনস্ট্রাস। এবং এইভাবে সব কিছু চলতো। কারোর টু শব্দ করার কোনো যোগাযোগ ছিল না, কোনো ক্ষমতাই ছিল না। পুলিশও ছিল, যাক বললাম না। যাই হোক, যখনই তাদের ইচ্ছা হতো তারা যে কোনো মেয়েকে তুলে নিয়ে চলে যেত। বাড়িতে তারা বলেও যেত যে অমুকটিকে আমাদের মনে ধরেছে, পাঠিয়ে দিবি। এইভাবে তাদের দাদাগিরি চলতো সেই বিশেষ কিছু লোকের, ঠিক আছে। এবং যেটা 2000 সাল থেকে 2003-এর মধ্যে পুলিশ বলে যে 33টা ধর্ষণের কেস নাকি রেজিস্টার হয়েছিল। সাধারণ মানুষ বলে যে তার থেকে অনেক অনেক গুণ বেশি ধর্ষণ হয়েছিল সেই সময়। যাই হোক, এইভাবে চলতে চলতে যখন সেখানকার লোকেরা হাল ছেড়ে দিয়েছিলেন এবং তারা ভেবেছিলেন এটাই তাদের ভবিতব্য এবং এভাবেই তাদের জীবন কেটে যাবে, ঠিক সেই সময় কলকাতার মিত্র ইনস্টিটিউশনে সদ্য চাকরি পাওয়া 26-27 বছরের ছিপছিপে একটি তরুণ যুবক, তিনি শুটিয়া বাজারের চৌরাস্তায় একটি মাইক্রোফোন হাতে নিয়ে ভর সন্ধ্যায়, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তিনি বললেন যে আমরা যদি আমাদের মা বোন মেয়েদের সম্মান ক্রিমিনালদের হাত থেকে না বাঁচাতে পারি, আমরা ক্রিমিনালদের থেকে বেশি অপরাধী, কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই অপরাধের প্রতিবাদ করার জন্য। শুটিয়া শুনল প্রথম প্রতিবাদের ভাষা, প্রথম একটা শিরদাঁড়া জানান দিল যে ব্যাস অনেক হয়েছে, আর নয় অন্যায়, এবার ন্যায় চাই। আর সেই দিনের সেই শিরদাঁড়ার নাম বরুণ বিশ্বাস, যে শিক্ষকের কথা আপনাদের আজকে বলতে শুরু করেছি। একটা প্রতিবাদের সূর্যোদয়, একটা বরুণ যখন জেগে উঠলো, মানুষের ভিতরে নিভে যাওয়া আগুন দপদপ করে জ্বলে উঠল। 1972 সালের 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শুটিয়ায় বরুণ বিশ্বাসের জন্ম হয়। বাবা জগদীশ বিশ্বাস, মা গীতা বিশ্বাস। বরুণ বিশ্বাস পাঁচপোতা ভরাডাঙ্গা হাই স্কুলে পড়াশুনো করেন এবং তারপর গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নেন এবং পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং তারপরে নিউ ব্যারাকপুরের বিটি কলেজ থেকে তিনি বিএড করেন এবং তারপরে শিক্ষকতা জয়েন করলেন এবং মিত্র ইনস্টিটিউশনে তিনি পড়াতে শুরু করেন। বেসিক্যালি ফরিদপুর থেকে তার পরিবার, বাংলাদেশের ফরিদপুর থেকে তার পরিবার এখানে এসেছে। উনি WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু জয়েন করেননি, জানি না কেন। যাই হোক, মিত্র ইনস্টিটিউশনে বাংলা শিক্ষক হলেন এবং উনি খুব ভালোভাবে পারতেন আর কি, যে কলকাতায় থেকে কলকাতার সুন্দর মহানগরীর জীবন আরামে ব্যতীত করতে। ওনার কোনো দরকার ছিল না সকাল বিকেল ট্রেনে যাতায়াত করে এত দূর থেকে বনগাঁ যাওয়া, বনগাঁ থেকে ফেরত আসা, সেখান থেকে বাইক করে গ্রামে যাওয়া। কিন্তু উনি চাইলেন যে চিরকাল চির সময় সব সময় উনি গ্রামের পাশে থাকবেন, গ্রামের লোকের পাশে থাকবেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং তাদের সঙ্গে একটা মৌলিক অধিকারের দাবিতে তাদের সহসাথী হয়ে লড়াই করবেন। সারা রাত উনি বাইকে করে রাস্তায় টহল দিতেন এবং ওনার বাইকের গর্জনে দুষ্কৃতীরা ভয় পেত এবং সাধারণ মানুষ ভাবত যে না, এবার আমরা শান্তিতে ঘুমোতে পারি। আর যে ঘরে মাস্টারদা থাকতেন তাতে একটা খাট আছে কিন্তু গদি নেই, প্লাস্টিক পাতা ছিল। এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীরা
তারা ওখানে এসে পড়াশুনো করতো, তাদেরকে উনি বই খাতা কিনে দিতেন, পেন্সিল কিনে দিতেন, যথেষ্ট রোজগার করতেন, কিন্তু টাকা পয়সা জমতো না, সবার জন্যই এইভাবেই চলে যেত। জবা ফুল খুব প্রিয় ছিল ওনার, এবং প্রত্যেকের ঘরের ছেলে ছিলেন। কার বই কেনা হয়নি, কার মেয়ের বিয়ে হচ্ছে না পয়সার অভাবে, কে রাতে বিছানার অভাবে ঘুমোতে পারছে না, কার ওষুধ চাই, কার কলেজে ভর্তি হতে হবে। বরুণদা মুশকিল আসান, বরুণদা সব জানতেন, বরুণদাকে এক ডাকে পাওয়া যেত এবং বরুণদা সবার সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। এবারে উনি কি করলেন, এই প্রতিবাদের এগেনস্টে উনি চিঠি চাপাটি করতে শুরু করলেন, একটার পর একটা চিঠি। শেষ পর্যন্ত সরকারের টনক নড়ল, সিআইডি তদন্ত হলো, গ্রেপ্তার হলেন সেই দুজন কুশীলব যারা এই দুর্বৃত্ত গোষ্ঠীর প্রধান ছিলেন। এবং যখন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন নাকি বরুণদা একজনের হাতে শ্রীরামকৃষ্ণ কথামৃত তুলে দিয়েছিলেন, যেটা পড়ার পরে যদি তোমাদের বোধোদয় হয়। সমস্ত গ্রাম নিশ্চিন্তে নিঃশ্বাস ফেললো যে যাক বাবা, এবারে অপরাধীদের যোগ্য শাস্তি হবে, আমরা সুখে শান্তিতে থাকবো। কিন্তু মাস্টারদার লড়াই এখানেই শেষ হয়নি। তিনি লক্ষ্য করছিলেন যে প্রতি বছর গ্রামে বন্যা হয়, এবং কারণটা কি, কারণটা জানা গেল যে ভাটার সময় ওখান থেকে মাটি কেটে নিয়ে নেওয়া হয় অবৈধভাবে, এবং সেই মাটি বিক্রি করা হয় চড়া দামে, এবং সেখান থেকে হচ্ছে বন্যা, অবশ্যম্ভাবী বন্যা। নতুন বাঁধ, নতুন রিলিফ ফান্ড, নতুন ঠিকাদার, একটা বিরাট সংগঠিত অপরাধ চক্রের মধ্যে কাজ করছে। তিনি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। নদী চোরেরা ভয় পেয়ে গেছিল, বরুণ বেঁচে থাকলে তাদের সব ব্যবসা লাটে উঠে যেত, তারা সেটা ভালো করে বুঝতে পেরে গেছিল। বারবার হুমকি আসছিল ওনার জীবনের, কিন্তু বরুণদা থামেননি। এই বরুণদার মতো লোকেরা, এরা থামতে জানে না, এরা শুধু চলে যেতে জানে। এরা সত্যের জন্য অটল অচল অমোঘভাবে লড়াই করে যায়, এবং তার কাছে তার নিজের জীবনের থেকে তার গ্রামের জীবনের দাম, গ্রামের লোকেদের জীবনের দাম অনেক বেশি ছিল। চতুর্দিকে নদী আন্দোলন ছড়িয়ে পড়লো, চতুর্দিকে সাড়া পড়লো, মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করলো। এইরকমভাবে যখন দিন চলতে থাকে, তখন দুষ্কৃতীরা বুঝে গেছিল যে এই বরুণ বিশ্বাসকে যদি চিরতরে সরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের কার্যসিদ্ধি অসম্ভব। আর সেই কারণেই মাস্টারদাকে গোবরডাঙ্গা স্টেশনে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2016 30শে জুন ভোররাতে হাবড়া, গাইঘাটা, গোপালনগর থানার পুলিশ অপরাধী চক্রের 5 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ভাড়াটে খুনি ছিল এবং আর অন্যান্য লোক ছিল। তাদের কিছু লোকের শাস্তি হয়, কিছু লোকের হয় না, এবং খুব সম্ভবত কোর্টে এখনো হয়তো কিছু কেস চলছে। এরা পরবর্তীকালে স্বীকারও করে, যারা কনভিক্ট হয়েছিল, যারা ধরা পড়েছিল, যে বিশেষ একজন ব্যক্তির নির্দেশে, যিনি নাকি অলরেডি তখন জেলে আছেন, তার নির্দেশে তারা বরুণ বিশ্বাসকে খুন করেছে। ভাড়াটার খুনিরা ধরা পড়লেও কার নির্দেশে, কার অর্থে খুন, তারা লোকপাত কিন্তু সিআইডির চার্জশিটে নেই। যদিও তারা স্বীকার করেছিল যে কার জন্য করেছিল, কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্যে সেটিকে বোধহয় মামলার যে ধারা সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, বা হয়তো হয়নি, সঠিক জানা যায়নি। আমি নিজে জানি না, আইনগত ব্যাপার, এসব নিয়ে মন্তব্য করতেও চাই না। কেন মারা গেলেন, কে মারলো, কি জন্য মারলো, এটা কি কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র, আজও জানা যায়নি। কিন্তু আমাদের দেশে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে, যার কোনো উত্তর পাওয়া যায় না। উত্তর আমরা খুঁজি, কিছুদিন পরে ভুলে যাই। আবার একটা নতুন ইনসিডেন্ট এভাবে আসে, আবার পুরো বরুণ বিশ্বাস মাথা তুলে দাঁড়ান, প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসেন, আবার তাকে থামিয়ে দেওয়া হয়, অন্যায় আবার চলতে থাকে। কিন্তু তাই বলে প্রতিবাদ কিন্তু বন্ধ হয়ে যায় না। কেন কি, বিশ্বাস, বরুণ বিশ্বাস এবং আমাদের নিজস্ব বিশ্বাস, আস্থা বেঁচে থাকে চিরকাল। সেই জন্য বিশ্বাসও বেঁচে থাকবে, আর বিশ্বাসটাও বেঁচে থাকবে। আমরা বলবো, বরুণ বিশ্বাস অমর রায়। বরুণদা, আপনি আমাদের মনে চিরকাল আছেন, এবং হয়তো একদিন আমরা বলতে পারবো যে আপনার এই আত্মত্যাগ, এই বলিদান বৃথা যায়নি। পরে ফিরে আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে। জানাতে ভুলবেন না, আজকে বরুণ বিশ্বাসের কাহিনী শিক্ষক দিবসের একদম আশেপাশে একজন শিক্ষকের ফিনিক্স পাখির মতো লড়াইয়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো এবং অকালে হারিয়ে যাওয়ার এই তারাঝরা কাহিনীটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে ভবিষ্যতে হয়তো আরও কিছু গল্প নিয়ে ফিরে আসবো। গল্প নয়, সত্যি ঘটনা, কিন্তু বলবো আপনাদেরকে আমি গল্পের মতো। আজকে থাক, অনেক কাজ আছে। ঠিক আছে, যাই, টাটা।